কানে হেডফোন লাগিয়ে নাও আর চলো চলে যাই এই বাস্তবের দুনিয়া থেকে গল্পের দুনিয়ায়। আজ তোমাদের শোনাবো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পুঁই মাচার দ্বিতীয় পর্ব। তবে তার আগে প্রথম পর্বে ঘটে যাওয়া ঘটনার সংক্ষিপ্ত রূপ শুনে নেওয়া যাক। সহায় হরি ও অন্নপূর্ণার গরিবের সংসার। 3 মেয়ে। বড় মেয়ে খেন্তির আশীর্বাদী হয়েও বিয়ে ভেঙে যায়। তা নিয়ে বাপমার চিন্তার আর শেষ নেই। পাড়ায় মুখ দেখানোর আর জো নেই। এমতো অবস্থায় খেন্তি চেয়ে চিনতে লোকের বাড়ি থেকে পুঁইশাক ও চিংড়ি মাছ আনলে মার কাছে সে খুব বকুনি খায়। পরে অবশ্য অন্নপূর্ণা তাকে স্নেহ করে সেই পুঁইশাকের তরকারি রান্না করে খাওয়ায়। এরপর আবারও খেন্তি ও তার বাবা সহায় হরি আর এক কাণ্ড বাঁধিয়ে বসায়। বাপ মেয়েতে কি কাণ্ড ঘটিয়ে বসালো, আজ শোনাবো তারই গল্প। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পুঁই মাচা থেকে। কালীময়ের চণ্ডীমণ্ডপে সেদিন বৈকালবেলা সহায় হরির ডাক পড়িল। সংক্ষিপ্ত ভূমিকা ফাঁদিবার পর কালীময় উত্তেজিত সুরে বলিলেন, সেসব দিন কি আর আছে ভায়া? এই ধরো কেষ্ট মুখুজ্জে, স্বভাব নইলে পাত্র দেব না, স্বভাব নইলে পাত্র দেব না করে কি কাণ্ডটাই না করলে। অবশেষে কিনা হরির ছেলেটাকে ধরে পড়ে মেয়ের বিয়ে দেয়। তবে রোগকে, তার কি স্বভাব? রাম বলল 6-7 পুরুষের ভঙ্গ পচা ক্ষত্রিয়। পরে সুর নরম করিয়া বলিলেন, তা সমাজের সেসব শাসনের দিন কি আর আছে? দিন দিন চলে যাচ্ছে। বেশি দূরে যাই কেন, এই যে তোমার মেয়েটি 13 বছরের। সহায় হরি বাধা দিয়া বলিতে গেলেন, এই শ্রাবণে 13। আহা, 13 আর 16 তফাৎ কিসের শুনি? 13 আর 16 তফাৎ কিসের? আর সে 13ই হোক চাই 16ই হোক, চাই 50 হোক, তাতে আমার দরকার নেই। সে তোমার হিসেব তোমার কাছে। কিন্তু পাত্তুর আশীর্বাদী হয়ে গেল, তুমি বেঁকে বসলে কি জন্য শুনি? ও তো একরকমের উচ্চুগু করা মেয়ে। আশীর্বাদ হওয়াও যা, ও বিয়ে হওয়াও তা। 7 পাকের যা বাকি, এই তো। সমাজে বসে তুমি এসব কাজগুলো করবে আর আমরা বসে বসে দেখব, ইয়ে মনে ভেবো না। সমাজে বামুনদের যদি জাত মারতে ইচ্ছে না থাকে, মেয়ের বিয়ের বন্দোবস্ত করে ফেলো। পাত্তুর রাজপুত্তুর না হলে যেন পাত্তর মেলে না। গরিব মানুষ, দিতে দিতে পারবে না। সীমন্ত মজুমদারের ছেলেটাকে তাই ঠিক করে দিলাম। লেখাপড়া নাই বা জানলে, জজ ম্যাজিস্ট্রার নাই বা হলে, তা বলে কি মানুষ নয়? দিব্যি বাগান বাড়ি পুকুর, শুনলাম এবার কুঁড়ির জমিতে নাকি চাটি আমন ধানও করেছে। বাস রাজার হাল। 2 ভাইয়ের অভাব কি? ইতিহাসটা হইতেছে এই যে মণিগাঁয়ের উক্ত মজুমদার মহাশয়ের পুত্রটি কালীময়ই ঠিক করিয়া দেন। কেন কালীময় মাথা ব্যথা করিয়া সহায় হরির মেয়ের বিয়ের বন্দোবস্ত মজুমদার মহাশয়ের ছেলের সঙ্গে ঠিক করিতে গেলেন, তাহার কারণ নির্দেশ করিয়া কেহ কেহ বলেন যে কালীময় নাকি মজুমদার মহাশয়ের কাছে অনেক টাকা ধারেন, অনেক দিনের সুদ পর্যন্ত বাকি, শীঘ্রই নালিশ হইবে ইত্যাদি। এ গুজব যে শুধু অবান্তর তাহাই নহে, ইহার কোনো ভিত্তি আছে বলিয়াও মনে হয় নাই। ইহা দুষ্টপক্ষের রটনা মাত্র। যাহাই হোক, পাত্রপক্ষ আশীর্বাদ করিয়া যাওয়ার দিন কতক পর সহায় হরি টের পান পাত্রটি নাকি কয়েক মাস পূর্বে নিজের গ্রামে কি একটা করিবার ফলে এক কুম্ভকার বধূর আত্মীয় স্বজনের কাছে বেদম প্রহার খাইয়া কিছুদিন নাকি শয্যাগত ছিল। এরকম পাত্রে মেয়ে দেবার প্রস্তাব মনোমত না হওয়ায় সহায় হরি সে সম্বন্ধ ভাঙিয়া দেন।
দিন দুই পরের কথা। সকালে উঠিয়া সখাইখড়ি উঠানে বাতাবি লেবুর গাছের ফাঁক দিয়া যেটুকু নিতান্ত কচি রাঙা রোদ আসিয়াছিল তাহারই আপতে বসিয়া আপন মনে তামাক টানছেন। বড় মেয়ে খেন্তি আসিয়া চুপি চুপি বলিল, বাবা যাবে না, মা ঘাটে গেল। সহায় হরি একবার বাড়ির পাশের ঘাটের পথের দিকে কি জানি কেন চাহিয়া দেখিলেন, পরে নিম্ন স্বরে বলিলেন, যা শীঘ্রই শাবলখানা নিয়ে আয় দেখি। কথা শেষ করিয়া তিনি উৎকণ্ঠার সহিত জোরে জোরে তামাক টানিতে লাগিলেন এবং পুনরায় আরেকবার কি জানি কেন খিড়কির দিকে সতর্ক দৃষ্টি নিক্ষেপ করিলেন। ইতিমধ্যে প্রকাণ্ড একটা লোহার শাবল দুহাত দিয়া আঁকড়াইয়া ধরাইয়া খেন্তি আসিয়া পড়িল। ততঃপরে পিতা পুত্রিতে সন্তর্পণে সম্মুখের দরজা দিয়া বাহির হইয়া গেল। ইহাদের ভাব দেখিয়া মনে হইতেছিল ইহারা কাহারও ঘরে শীত দেবার উদ্দেশ্যে বাহির হইয়াছে। অন্নপূর্ণা স্নান করিয়া সবে কাপড় ছাড়িয়া উনান ধরাইবার জোগাড় করিতেছেন। মুখুজ্জে বাড়ির ছোট খুকি দুর্গা আসিয়া বলিল, খুড়িমা, মা বলে দিল খুড়িমাকে গিয়ে বল মা ছোবে না, তুমি আমাদের নবান্নটা মেখে আর ইতুর ঘরটা বার করে দিয়ে আসবে। মুখুজ্জে বাড়ি ও পাড়ায়। যাইবার পথের বাঁ ধারে এক জায়গায় শেওড়া, বনভাটা, রাংচিতা, বনলতা গাছের ঘন বন। শীতের সকালে এক প্রকার লতা পাতার ঘন গন্ধ বন হইতে বাহির হইতেছিল। একটা লেজঝোলা হলদে পাখি আমড়া গাছের এ ডাল হইতে ওই ডালে যাইতেছে। খুড়িমা, খুড়িমা, ওই যে কেমন পাখিটা। পাখি দেখিতে গিয়া অন্নপূর্ণা কিন্তু আর একটা জিনিস লক্ষ্য করিলেন। ঘন বনটার মধ্যে কোথায় যেন এতক্ষণ খুব 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 করিয়া আওয়াজ হইতেছিল। কে যেন কি খুঁড়িতেছে। দুর্গার কথার পরেই হঠাৎ সেটা বন্ধ হইয়া গেল। অন্নপূর্ণা সেখানে খানিকক্ষণ থমকিয়া দাঁড়াইলেন, পরে চলিতে আরম্ভ করিলেন। তাহারা খানিক দূর যাইতে বনের মধ্যে পুনরায় খুব 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 শব্দ আরম্ভ হইল। কাজ করিয়া ফিরিতে অন্নপূর্ণার কিছু বিলম্ব হইল। বাড়ি ফিরিয়া দেখিলেন খেন্তি উঠানের রৌদ্রে বসিয়া তেলের বাটি সম্মুখে লইয়া খোঁপা খুলিতেছে। তীক্ষ্ণ দৃষ্টিতে মেয়ের দিকে চাহিয়া দেখিয়া বলিলেন, এখনো নাইতে যাসনি যে? কোথায় ছিলে এতক্ষণ? খেন্তি তাড়াতাড়ি উত্তর দিল, এই যে মা, এক্ষুনি যাবো আর আসবো। খেন্তি স্নান করিতে যাইবার একটুখানি পরেই সখাইখড়ি সউৎসাহে 15-16 ভারী একটা মেটে আলু ঘাড়ে করে লইয়া কোথা হইতে উপস্থিত হইল এবং সম্মুখে স্ত্রীকে দেখিয়া কৈফিয়তের দৃষ্টিতে সেই দিকে চাহিয়া বলিয়া উঠিলেন, হ্যাঁ, ওই পাড়ায় ময়সা চৌকিদার রোজই বলে, কর্তা ঠাকুর, তোমার বাপ থাকতে তবু মাসে মাসে এদিকে তোমাদের পায়ের ধুলো পড়তো। আজকাল তো তোমাদের আর দেখাই যায় না। এই বেড়ার গায়ে মেটে আলু করে রেখেছি, তা কর্তা ঠাকুর বরং। অন্নপূর্ণা স্থির দৃষ্টিতে স্বামীর দিকে চাহিয়া বলিলেন, বরজপোতার বনের মধ্যে বসে খানিকক্ষণ আগে কি করছিলে শুনি? সহায়হরি অবাক হইয়া বলিলেন, আমি না, আমি কখন? কখনো না, এই তো আমি। সহায়হরির ভাব দেখিয়া মনে হইতেছিল তিনি এইমাত্র আকাশ হইতে পড়িয়াছেন। অন্নপূর্ণা পূর্বের মতোই স্থির দৃষ্টিতে স্বামীর দিকে চাহিয়া বলিলেন,
চুরি তো করবে, 3 কাল গিয়েছে 1 কাল আছে, মিথ্যে কথাগুলো না বললেই নয় বলো। আমি সব জানি, মনে ভেবেছিলে আপদ ঘাটে গিয়েছে আর কি। দুর্গার মা ডেকে পাঠিয়েছিল। ও পাড়ায় যাচ্ছি, শুনলাম বরজপোতার বনের মধ্যে কি সব খুব 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 শব্দ। তখনই আমি বুঝতে পেরেছি, সারা পেয়ে শব্দ বন্ধ হয়ে গেল। আবার যেই খানিক দূর গেলাম আবার দেখি শব্দ। তোমার তো ইহকালও নেই, পরকালও নেই, চুরি করতে ডাকাতি করতে যা ইচ্ছে মন চায় করো, কিন্তু মেয়েটাকে আবার এর মধ্যে নিয়ে গিয়ে ওর মাথাটা খাওয়া কিসের জন্য শুনি? সহায় হরি হাত নাড়িয়া বরজপোতায় তাহার উপস্থিতি থাকার বিরুদ্ধে কতগুলি প্রমাণ উপস্থাপন করিবার চেষ্টা করিতে লাগিলেন, কিন্তু স্ত্রীর চোখের দৃষ্টির সামনে তাহার বেশি কথাও জগাইল না, বা কথিত উক্তিগুলির মধ্যে কোনো পৌর্বাপার্য সম্বন্ধও খুঁজে পাওয়া গেল না। 8 ঘণ্টা পরে খেন্তি স্নান সারিয়া বাড়ি ঢুকিল। সম্মুখস্থ মেটে আলুর দিকে একবার আর চোখে চাহিয়াই নিরীহ মুখে উঠানের আলনায় অত্যন্ত মনোযোগের সহিত কাপড় মেলিয়া দিতেছিল। অন্নপূর্ণা ডাকিলেন, খেন্তি, এদিকে আয় একবার, শুনে যা। মায়ের ডাক শুনিয়া খেন্তির মুখ শুকিয়া গেল। সে ইতস্তত করিতে করিতে মায়ের নিকট আসিলে তিনি জিজ্ঞাসা করিলেন, এই মেটে আলুটা দুজনে মিলে নিয়ে এসেছিস না? খেন্তি মার মুখের দিকে একটুখানি চাহিয়া থাকিয়া একবার ভূপতিত মেটে আলুটার দিকে চাহিল, পরে পুনরায় মার মুখের দিকে চাহিল এবং সঙ্গে সঙ্গে ক্ষিপ্র দৃষ্টিতে একবার বাড়ির সম্মুখস্থ বাঁশঝাড়ের মাথার দিকেও চাহিয়া লইল। তাহার কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিল, কিন্তু মুখ দিয়া কথা বাহির হইল না। অন্নপূর্ণা কড়া সুরে বলিলেন, কথা বলছিস না যে বড়, এই মেটে আলুটা তুই এনেছিস কিনা? খেন্তি বিপন্ন চোখে মায়ের মুখের দিকে চাহিয়াছিল, উত্তর দিল, অন্নপূর্ণা তেলে বেগুনে জ্বলিয়া উঠিয়া বলিলেন, পাজি, আজ তোমার পিঠে আমি আস্ত কাঠের চালা ভাঙবো, তবে ছাড়বো। বরজপোতার বনে গিয়েছে মিঠে আলু চুরি করতে। সমস্ত মেয়ে বিয়ে যোগ্য হয়ে গেছে কোন কালে। সেই এক গলা বিজন বন, যার মধ্যে নাকি দিন দুপুরে বাঘ লুকিয়ে থাকে, তার মধ্যে থেকে পরের আলু নিয়ে এলো তুলে। যদি গোসাই চৌকিদার তোমায় ডেকে ধরিয়ে দেয়, তোমার কোন শ্বশুর এসে তোমায় বাঁচাতো শুনি? আমার জোটে খাবো না, জোটে খাবো না, তা বলে পরের জিনিসে হাত। এ মেয়ে নিয়ে আমি কি করি মা? দু-তিন দিন পরে একদিন বৈকালে ধুলো মাটি মাখা হাতে খেন্তি মাকে আসিয়া বলিল, মা মা, দেখবে এসো, দেখবে এসো। অন্নপূর্ণা গিয়া দেখিলেন ভাঙা চালের ধারে যে ছোট খোলা জমিতে কতগুলি পাথরকুচি ও কণ্টকাকুরির জঙ্গল হইয়াছিল, খেন্তি ছোট বোনটিকে লইয়া সেখানে মহা উৎসাহে তরকারির আত্মলাভ করিবার আয়োজন করিতেছে এবং ভবিষ্যম্ভাবী নানাবিধ কাল্পনিক ফলসমূহের অগ্রদূত স্বরূপ বর্তমানে কেবল একটি মাত্র শীর্ণকায় পুঁইশাকের চারা কাপড়ের ফালির গ্রন্থিবদ্ধ হইয়া ফাঁসি হইয়া যাওয়া আসামির মতো ঊর্ধ্বমুখে একখণ্ড শুষ্ক কঞ্চির গায়ে ঝুলিয়া রইয়াছে। ফলমূলাদির অবশিষ্টগুলি আপাতত তাহার বড় মেয়ের মস্তিষ্কের মধ্যে উপস্থিতি করিতেছে, দিনের আলোয় এখনো বাহির হয় নাই। অন্নপূর্ণা হাসিয়া বলিলেন, ধুর পাগলি, এখন পুঁই ডাঁটার চারা পোতে কখনো? বর্ষাকালে পুঁততে হয়, এখন যে জল না পেয়ে মরে যাবে।
খেন্তি বলিল, কেন, আমি রোজ জল ঢালব? অন্নপূর্ণা বলিলেন, দেখ, হয়তো বেঁচেও যেতে পারে। আজকাল রাতে খুব শিশির হয়। খুব শীত পড়িয়াছে। সকালে উঠিয়া সখাইখড়ি দেখিলেন তাহার দুই ছোট মেয়ে দোলাই গায়ে বাঁধিয়া রোদ উঠিবার প্রত্যাশায় উঠানের কাঁঠাল তলায় দাঁড়িয়া আছে। একটা ভাঙা ঝুড়ি করিয়া খেন্তি শীতে কাঁপিতে কাঁপিতে মুখুজ্জে বাড়ি হইতে গোবর কুড়িয়া আনিল। সখাইখড়ি বলিলেন, হ্যাঁ মা খেন্তি, তা সকালে উঠে জামাটা গায়ে দিতে তোর কি হয়? দেখ দেখি, এই শীত। আচ্ছা দিচ্ছি বাবা, কোন শীত তেমন তো। হ্যাঁ দে মা, এক্ষুনি দে, অসুখ বিসুখ 5 রকম হতে পারে, বুঝলি নে। সখাইখড়ি বাহির হইয়া গেলেন। ভাবিতে ভাবিতে গেলেন, তিনি কি অনেক দিন মেয়ের মুখের দিকে ভালো করে চাহেন নাই? খেন্তির মুখ এমন সুশ্রী হইয়া উঠিয়াছে। জামার ইতিহাস নিম্নলিখিত রূপ। বহু বৎসর অতীত হইল হরিপুরের রাসের মেলা হইতে সখাইখড়ি কালো সার্জের এই 2.5 টাকা মূল্যের জামাটি ক্রয় করিয়া আনেন। ছিঁড়িয়া যাইবার পর তাহাতে কতবার রিপু ইত্যাদি হইয়াছিল। সম্প্রতি গত বৎসর হইতে খেন্তির স্বাস্থ্য উন্নতির দরুন জামাটি তাহার গায়ে হয় না। সংসারের এসব খোঁজ সখাইখড়ি রাখিতেন না। জামার বর্তমান অবস্থা অন্নপূর্ণারও জানা ছিল না। খেন্তির নিজস্ব ভাঙা টিনের তরঙ্গের মধ্যেই উহা থাকিত। অনেক ধন্যবাদ জানাই গল্পটা সম্পূর্ণ করার জন্য। আজ এই পর্যন্ত। পরের পর্বে তোমাদের শোনাব খেন্তির বিয়ের গল্প, তার সঙ্গে খেন্তির শেষ পরিণতি কি হয়েছিল। আজকের গল্প তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। গল্পের বিশেষ সহযোগিতায় ছিল সঞ্জীব মণ্ডল। আছে ওদেরও একটা গল্পের চ্যানেল, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিলাম, তোমরা চাইলে ঘুরে আসতে পারো। বিভিন্ন সাহিত্যিকের লেখা গল্পের পাশাপাশি আমরা চাই তোমাদের স্বরচিত গল্প পাঠ করতে। যারা ইচ্ছুক আছো স্ক্রিনে দেওয়া মেল আইডিতে তোমাদের গল্প পাঠিও। আবার আসছি নতুন কোনো গল্প নিয়ে।